চল স্টার্ট করি, খাতা বার কর। ডাব্লিউবিটি এর পিডিএফ বা ডাব্লিউবিটি এর টেস্ট পেপার যার কাছে আছে বার করবি। একটা করে ডাব্লিউবিটি এ করবো, দেন একটা মার্টিন মাহাতোতে যাব, ঠিক আছে? খাতা বার কর, বার করেছিস? ডাব্লিউবিটি এর ডাব্লিউবিটি এ ফার্স্ট পুরুলিয়া, ঠিক আছে? হায়ার সেকেন্ডারি কোশ্চেন বার করছি না। ডাব্লিউবিটি এর ফার্স্ট পুরুলিয়া। পুরুলিয়ার মধ্যে চল, পুরুলিয়ার মধ্যে ফার্স্ট কোথায় আছে প্রবলেম বল, এইচএস পরে করবো। ডাব্লিউবিটি এর মধ্যে পুরুলিয়া হচ্ছে পেজ নাম্বার SC51, ঠিক আছে? SC51 এর মধ্যে ফার্স্ট কোথায় আছে প্রবলেম? হ্যাঁ, আচ্ছা এমসিকিউ 3 নাম্বারটা, এমসিকিউ 3 নাম্বার, ঠিক আছে? এমসিকিউ 3 নাম্বারটা কীভাবে করবো? এমসিকিউ 3 নাম্বারটা তোকে কি বলেছে? এমসিকিউ 3 নাম্বার তোকে বলেছে হচ্ছে, আমি বাংলা বলছি না, ইংলিশ ভার্সনটা বলছি। তোকে বলেছে যে পুরোটাই হচ্ছে গোল্ড নাম্বার যেটা ছিল এখানে দেওয়া আছে 100 ml গোল্ড সল্ট ইন 100 ml গোল্ড সল্ট 1 ml, কোশ্চেন নাম্বার 1-3, ঠিক আছে? বলছে কি ইন 100 ml গোল্ড সল্ট 1 ml 10% NaCl is added to prevent coagulation of 10 to the power -4 গ্রাম জিলেটিন। হোয়াট ইজ দ্য গোল্ড নাম্বার অফ জিলেটিন? ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে। এটার অ্যান্সার কীভাবে বার করবো? কোশ্চেন নাম্বার 1-3 কীভাবে বার করবো? তোকে বলেছে হচ্ছে 100 ml গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl অ্যাড করলাম, তাহলে কোলোয়েডটা তঞ্চন রোধের জন্য 10 to the power -4 গ্রাম জিলেটিন লাগবে। তাহলে জিলেটিনটার স্বর্ণসংখ্যার মানে, এটা কীভাবে করেছিস? এটা তো কারোর ডাউট ছিল না, তো এটা কীভাবে করেছিস? ডাউট থাকলে বলবি, ঠিক আছে? এটা কীভাবে করবো? আচ্ছা তোকে কোশ্চেনে বলে দিয়েছে হচ্ছে 100 ml এর মধ্যে 1 ml 10% অ্যাড করলে তঞ্চন রোধ করার জন্য 10 to the power -4 গ্রাম জিলেটিন লাগে। তাহলে জিলেটিনের স্বর্ণসংখ্যার মান কত হবে? আচ্ছা গোল্ড নাম্বারের ডেফিনেশন কী ছিল? বাড়ি গিয়ে দেখবি 100 ml এর মধ্যে কত mg অ্যাড করতে হয়, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার গোল্ড নাম্বার, ঠিক আছে? তাহলে মানে 100 ml এর মধ্যে কতটা অ্যাড করতে হয় কোশ্চেন ওয়াইজ, সরি গোল্ড নাম্বার হচ্ছে 10 ml এর মধ্যে কতটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে কোশ্চেনে দেওয়া আছে 100 ml এর মধ্যে অ্যাড করেছি, কতটা অ্যাড করেছি? 10 to the power -4 গ্রাম। আমাকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে। 10 to the power -4 গ্রাম মানে কত মিলিগ্রাম? 1 গ্রাম ইকুয়ালস টু 10 to the power 3 গ্রাম, সরি 1 গ্রাম ইকুয়ালস টু 10 to the power 3 মিলিগ্রাম। তার মানে 10 to the power -4 গ্রাম ইকুয়ালস টু 10 to the power -1 মিলিগ্রাম। তাহলে 100 ml লাগে হচ্ছে 10 to the power -1 মিলিগ্রাম। 10 ml কত লাগবে বার করবো, আমার অ্যান্সার চলে আসবে 0.01। বুঝতে পেরেছিস? 100 ml লাগে 10 to the power -1 মিলিগ্রাম, 10 ml কত লাগবে? 0.01 মিলিগ্রাম। অ্যান্সার বেরিয়ে গেল। সব কটা দেওয়া আছে, আমি জাস্ট ঐকিক নিয়ম করলাম, বাংলা ঐকিক নিয়ম করলাম। তারপরে কোনটা আছে ডাউট? 6 নাম্বার, ঠিক আছে? 6 নাম্বার রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি হ্যালো অ্যালকেনের, আচ্ছা 6 নাম্বার না সরি, এর জ্যামিতিক সমবায়ের সংখ্যা জিওমেট্রিক্যাল আইসোমারের। এটা তো কোন ফরম্যাটে যাচ্ছে? কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 তোকে বলেছে তোর কাছে এই ধরনের জিনিসটা দেওয়া আছে, MABCD, এই জিনিসটা দেওয়া আছে MABCD, ঠিক আছে? MABCD মানে হচ্ছে আমার এটা যাবে অবভিয়াসলি, এখানে মেটালটা আছে হচ্ছে প্ল্যাটিনাম, প্ল্যাটিনামের এখানে অক্সিডেশন স্টেট +2, এটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। ফার্স্টে এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে এখানে এটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার পাবো, ঠিক আছে? তুই এদিকে তাকা, তোর তো ওখানে মিলবে না। MABCD এটা জিওমেট্রিক্যাল আইসোমারের নাম্বার কত হবে? খাতায় দেখবি করেছিলাম ধরে 3খানা জিওমেট্রিক্যাল আইসোমার, তো এটার অ্যান্সার হচ্ছে 3। বোঝা গেছে? PY মানে পিরিডিন, ওটা একটা লিগ্যান্ড। PY মানে পিরিডিন, ওটা একটা লিগ্যান্ড। তারপরে দেন তাহলে কোশ্চেন নাম্বার 1 এর 7টা কি হবে বল? লাস্ট, এটা কোন রিয়াকশন? এটা
ঠিকই বলেছিস, ওটা অত ডিটেলস না পড়লেও চলে। কোশ্চেন নাম্বার 7, দই পানি তো ডাউট ছিল না তো? কোশ্চেন নাম্বার 7, 7টা তো ডাউট নেই। 7 টপকে লাস্টে গেছিস, তাহলে বল 7-এরটা কী হবে অ্যান্সার, আর কেন হবে ওটা? ওটা গ্রুপে পাঠানো আছে, ঠিক আছে। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠালে কোশ্চেনটা তো দেখে বুঝতে পারবি। তিনটে যাচ্ছে, হ্যাঁ তুই ওর মধ্যে ডাউনলোড করবি হচ্ছে ফার্স্ট এটা WBTA। WBTA দেখ একটা যাচ্ছে, WBTA ডাউনলোড করবি, তিনটেই যাচ্ছে, তো আমাদের শুধু WBTA ডাউনলোড কর, বাকিগুলো করতে হবে না। কতক্ষণ লাগবে ডাউনলোড, স্পিড কীরকম রে, হয়ে গেছে WBTA? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চল। পেজ নাম্বার SC52, তাহলে 1S7টা কোনটা? 1S7 হচ্ছে বেসিক্যালি বই বার কর, বাংলা ভার্সন বই বার করবি 580, ইংলিশ ভার্সন বই বার কর পেজ নাম্বার 10 সেকেন্ড পার্ট, ঠিক আছে। ওই পুরোনো বইতে বার করছে, ও বলে দেবে কত নাম্বার। তুই বার কর পেজ নাম্বার 10, ঠিক আছে, সেকেন্ড পার্টটা বার করে রাখ দুখানা বই সামনে। 580 বার করেছিস পেজ নাম্বার, পুরোনো বই তৃষা 580 বার করেছিস? বাঁ দিকে দেখ লেখা আছে হচ্ছে বিনবাউম সিমোনিনি রিয়াকশন, একটা বিনবার্ন সিমোনিনি রিয়াকশন দেখতে পেয়েছিস? বোরোডিন হান্সডিগারের পরে আছে। 580 বার করেছিস তৃষা? 580-তে দেখতে পাচ্ছিস বাঁ দিকে একদম উপরে সিমোনিনি বলে রিয়াকশন একটা লেখা আছে, সিমোনিনি রিয়াকশন। কত নাম্বার পয়েন্ট আবার বলে দে বাকিদের, ওরা দেখে নেব। তুই বার কর পেজ নাম্বার 10, দুই পাইনি আজকেও বই আনিস নি? আচ্ছা বারবার পেজ নাম্বার 10-এর মধ্যে দেখ সিমোনিনি রিয়াকশন আছে বাদিকে। এটা এখান থেকে পড়বি, বেসিক্যালি যে পার্টটা আমার অ্যালকাইল গ্রুপ হিসাবে আছে ওটা রিপিট হয়ে লেগে গেল, এস্টার ফর্মেশন, ঠিক আছে। চল যাই হোক, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে, তার মানে অপশান ডি ওই জন্য অ্যান্সার। আচ্ছা তারপরে কোনটা ডাউট আছে, কোনটা ডাউট আছে বল? 15 মিনিট টাইম এক একটা স্কুলে, কোনটা ডাউট আছে? আচ্ছা অনেক কোশ্চেন আছে যেগুলো আউট অফ সিলেবাস, অনেক জায়গা থেকে কালেক্ট করা, সেগুলো আমি তুই করে রাখবো, কিন্তু অতটা ইম্পর্টেন্ট কি না, অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু টেস্ট পেপার সলভ করছি যখন সব করে রাখবো, তুই প্র্যাকটিস করেই যাবি। 14 নাম্বার, তাই তো। নিচের কোনটি সিনথেটিক ডিটারজেন্ট? সিনথেটিক ডিটারজেন্ট মানে সিনথেসাইজ করা, ঠিক আছে, এটা হচ্ছে অপশান সি হবে। অপশান সি হচ্ছে বেসিক্যালি SDS এর ছবি, SDS কোথায় আছে? পেজ নাম্বার চলে যায় 1005, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, যেখানে ডিটারজেন্ট আছে বার কর। তোর ইংলিশ ভার্সানে যেখানে ডিটারজেন্ট আছে বার কর, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, ডিটারজেন্টের যেখানে এক্সাম্পল পড়েছিলি, ক্যাটায়নিক ডিটারজেন্ট, অ্যানায়নিক ডিটারজেন্ট, দুই পেনে তুই এগুলোর বাড়ি গিয়ে মার্ক করিস না? এই যে বলি যে এগুলো বাড়ি গিয়ে তোর করিস না মার্ক? ক্যাটায়নিক ডিটারজেন্ট, অ্যানায়নিক ডিটারজেন্ট বার করেছিস? কেমিস্ট্রি ইন ডেইলি লাইফে যেখানে আছে বার কর। পুরোনো বইতে 1005 পেজ, ইংলিশ ভার্সান আমি জানি না কত, ওখানে দেখ আছে হচ্ছে SDS, দেখতে পাচ্ছিস? সোডিয়াম ডোডেসাইল, তারপর আছে কিছু লেখা SDS এর ছবি দেখ লেখা দেওয়া আছে, এটাই C12H25, মানেই হচ্ছে দেখ ওখানে লেখা আছে CH3CH2 হোল 10, আবার একটা CH2 মানে C12H25, তারপরে বেনজিন, ওর সাথে লেখা আছে হচ্ছে SO3N, এটা হচ্ছে একটা সিনথেটিক ডিটারজেন্ট। এগুলো মুখস্থ করে মার্ক করে ফেলবি একদম, এগুলো তো বোঝানোর কিছু নেই, মুখস্থ করে মার্ক করে ফেলবি, বইয়ের মধ্যে লিখে রাখবি ওটা সিনথেটিক ডিটারজেন্ট, ওটা হচ্ছে SDS এর ছবি তুই মনে রাখলি।
ওটা এসডিএস এর ছবি মনে রাখছিস, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন নাম্বার 2 এর 1, কোনো মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তুল্যাঙ্ক ভার আর রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে বেঙ্গলি ভার্সন বার কর, পেজ নাম্বার 154। তার মানে 2 এর 1 নাম্বার, আমি তোকে বলছি ইংলিশ ভার্সনটা। 2 এর 1 নাম্বার বার কর হচ্ছে পেজ নাম্বার 154। 2 এর 1 নাম্বার বার করবি পেজ নাম্বার 154। পেজ নাম্বার 154 বার করবি হচ্ছে 3.15.5 3.15.5। দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে ফ্যারাডের সঙ্গে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক। বা 3.15.6 বার কর, 3.15.6। তুই এবার পার্ট 1 এর মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার ওখানে বার কর 3.15.6। 3.15.6 বার করেছিস ইলেকট্রোকেমিস্ট্রি 3.15.6। তার ঠিক উপরে দেখ লেখা আছে E = Z × F, তারপরে রাসায়নিক তুল্যাঙ্ক = তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক × 1 ফ্যারাডে। আমরা বেসিক্যালি এটা ওই ইকুয়েশনের মধ্যে করতাম Z = E/F। হ্যাঁ, Z = E/F, ঠিক আছে। মানে E = Z × F, তাহলে এটা হচ্ছে সম্পর্ক 3.15.6। তার মধ্যে তার ঠিক উপরেরটা দেখ লেখা আছে E = Z × F, দেখতে পাচ্ছিস? ওটা হচ্ছে রিলেশন। এবার কোনটা কি বলে দিবি। ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, ইংলিশ আছে লেখা, জেড হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোকে পড়তে হবে, সেটা হচ্ছে 3.15.4 এর মধ্যে যা, 3.15.4 এর মধ্যে যা, দেখ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা মার্ক করা আছে কি বইয়ে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা পড়বি আর একক পড়বি। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ডেফিনেশন আর ইউনিট দেখ মার্ক করা আছে, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে কোনো ডাউট? আমি সেইগুলো বলবো যেগুলো আমার মনে হয়েছে একটু অন্য টাইপের। তো এবার তোর কাছে বলেইছিলাম আমার কাছে যেগুলো অন্য টাইপের মনে হয় তোর কাছে হয়তো নাও হতে পারে, এই জন্যই বাড়িতে তোকে করতে বলেছি। করলে করেছিস, না করলে না করেছিস। কোশ্চেন নাম্বার 2 এর 3 এর অর, কোশ্চেন নাম্বার 2 এর 3 এর অর, ওটা সিরিয়াস না, ওটা হবে সিরিয়াম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 এর 3 এর অর, ওটা হবে হচ্ছে সিরিয়াম +4 একটি উৎকৃষ্ট বৈশ্লেষিক বিকারক কেন? আচ্ছা, বাংলা বাদ দে, মাতৃভাষার প্রতি আমাদের সম্মান আছে। এটার ইংলিশ হচ্ছে বেসিক্যালি পারফেক্ট অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট, ঠিক আছে। অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট মানে কি? বেসিক্যালি ল্যাবরেটরি পারপাসে ইউজ করা হয় সিরিয়াম +4। কেন ইউজ করা হয়? কারণ সিরিয়াম +4 হচ্ছে এটা স্টেবল রিয়েজেন্ট। আচ্ছা, এটার অ্যান্সার কোথায় আছে? পেজ নাম্বার বার কর, এটা ডিএনএ ব্লকে আছে 484। সোজা কথা, সিরিয়াম +4 হচ্ছে এটা স্টেবল রিয়েজেন্ট। পেজ নাম্বার বার কর 484, ইংলিশ ভার্সন বলছি, ডিএনএ ব্লক আগে বার কর। 484 বার করেছিস? 484 এ দেখ 8.6.3, 8.6.3, 484 এ 8.6.3 হয়ে গেছে। ওর মধ্যে দেখ 1 নাম্বার পয়েন্টটা দেখ লেখা আছে সিরিয়াম, দেখতে পেয়েছিস? 8.6.3 বার করেছিস? ওর মধ্যে 1 নাম্বার পয়েন্ট দেখা আছে, দেখ সিরিয়াম +4 আয়নের নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ইলেকট্রন করে লাস্ট লাইনটা দেখ লেখা আছে সিরিয়াম +4 কে বিশ্লেষণী রসায়নে গুরুত্বপূর্ণ বিকারক হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেছে? অত অবধি ইকুয়েশন লেখার তারপর তোর দরকার নেই। পেয়েছিস খুঁজে? কি পেয়েছিস? একটা অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট একটা আছে না, অপশান পয়েন্ট 1টা। আচ্ছা, পয়েন্ট 1 এর মধ্যে একটা জায়গায় লেখা আছে E0 ভ্যালু তোকে মনে রাখতে হবে না, +1.74 হয়, ভ্যালু মনে রাখতে হবে না। তুই যদি বলি উচ্চ ধনাত্মক, ভ্যালুটা লিখলেই হবে, উচ্চ ধনাত্মক লিখলে হবে, তোকে ভ্যালু মুখস্থ করতে হচ্ছে না। বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার, আর এখানে কারো কোনো ডাউট নেই তো? কি দিয়ে দেবো? এখানে কারো কোনো ডাউট নেই? আর কৃত্রিম মিষ্টকারককে ক্যালোরি মুক্ত মিষ্টকারক বলে কেন? কারণ ওরা হচ্ছে আমার ক্যালোরি অ্যাড করে না খাবারের মধ্যে, ক্যালোরি অ্যাড করে না তো, ঠিক আছে। ওই জন্য তোকে বলে হচ্ছে ক্যালোরি মুক্ত মিষ্টকারক। তোরা বছরের শেষেও লেট, মানে তো সেশন শেষ। চল নেক্সট কোশ্চেন, যা ইচ্ছা কর। খাচ্ছিলি?
এগুলো তো বাচ্চাদের এক্সকিউজ। ক্লাস 1-এর বাচ্চা ঘুম থেকে উঠে খায় যখন, স্কুলে গিয়ে ম্যাডাম জিজ্ঞেস করে বাবু লেট করলে কেন, ম্যাডাম বলে ম্যাডাম খাচ্ছিলাম ম্যাডাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এবারে, তারপরে হচ্ছে কারোর কোনো ডাউট নেই, তারপরে কোথায় আছে ডাউট বল বল। 15 মিনিট টাইম, আর 5 মিনিট বাকি আছে এই স্কুলটা করার জন্য। 3-এর এ 50% বিয়োজন ঘটে এরূপ একটি CaCl2 দ্রবণের ভ্যান টপ গুণকের মান নির্ণয় করো। 50% বিয়োজন ঘটে এরকম একটি, অ্যান্সারে তো আচ্ছা ঠিক আছে। চারের এর অথবা এক, এক্স্যাক্টলি ওটাতে আমি আসতাম, 4-এর এর অথবা এক, ওখানে আমি আসতাম। আচ্ছা 4-এর এর একেরটা বলছি, 4-এর এর একেরটা বলছি। 4-এর এর একেরটাতে কি বলেছে, প্রতিটি পরমাণুর নিকটতম প্রতিবেশীর দূরত্ব দেওয়া আছে, মানে ডিস্টেন্স বিটুইন টু নেইবারিং অ্যাটম দেওয়া আছে, মানে 2r এর ভ্যালু দেওয়া আছে। বাকি তো আমি ক্যালকুলেট করতে পারবো। 2r দিয়ে করলে মিলছে না, 2r দিয়েই করলে ওটা যা আসবে তাই। এখানে অ্যান্সার অনেক না ভুল আছে দেখবি, এমনকি কোশ্চেনের মধ্যে ভুল পাবি। আচ্ছা নেক্সট হচ্ছে অথবা এক, যেটা আছে চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধের অনুপাত গণনা করো। মানে তোকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা, চতুস্তলকীয় ফাঁক মানে টেট্রাহেড্রাল ভয়েড। ওকে, তোকে বলেছে টেট্রাহেড্রাল ভয়েডের জন্য r+r- এর রেশিও ক্যালকুলেট করতে। এসব আসবে না, আগে থেকেই বলে দিচ্ছি, r+r- এর রেশিও সব নেই। r+r- এর রেশিও ফর অক্টাহেড্রাল ভয়েড, r+r- এর রেশিও ফর টেট্রাহেড্রাল ভয়েড, এগুলো আলাদা আলাদা করে ক্যালকুলেট করা যায়। যেভাবে আমি তুই প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করেছিলাম সেভাবে আছে, এরকম নেই। বইয়ের মধ্যেও নেই, বইয়ের মধ্যে এই জিনিসটা নেই। r+r- এর ক্যালকুলেশন আছে বইয়ে, কোথাও নেই, ঠিক আছে, এটা নেই। ভ্যালুটা জাস্ট দেওয়া আছে, জাস্ট ভ্যালু দেওয়া আছে। ক্যালকুলেশন কীভাবে হয় এ দেখ, সিম্পলি তোকে একটা দেখাতে পারি। ধর একটা টেট্রাহেড্রাল ভয়েড, এটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, ঠিক আছে, এটা টেট্রাহেড্রাল ভয়েড। এর মাঝখানে এটা ধর আমার ক্যাটায়ন আছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। ক্যাটায়ন আছে কোথায়, ওই মাঝখানের ফাঁকা জায়গাটাতে বসে আছে হচ্ছে ক্যাটায়নটা। এইবারে তুই ইন্টারনেটে সার্চ করলে এটা পেয়ে যাবি, তবে এটা প্র্যাকটিস করার দরকার নেই, আগে থেকেই বলে দিচ্ছি। এই দুটো ধর এরকম 4টে আছে, এর উপরে আরেকটা লেগে আছে হচ্ছে, এগুলো হচ্ছে সব ধর আমার অ্যানায়ন। এর মাঝখানে এটা বসে আছে, সেটা হচ্ছে আমার ক্যাটায়ন। এইবার এখান থেকে একটা ত্রিভুজ কনসিডার করে এখান থেকে ক্যালকুলেট করা যায় r+r- ও ছেড়ে দে। তুই ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবি। কি লিখবি ইন্টারনেটে সার্চ করলে, লিখে রাখতে পারিস ক্যালকুলেট রেডিয়াস রেশিও ফর টেট্রাহেড্রাল ভয়েড, এটা করলে চলে আসবে r+r- দেখবি 0.225 মতন আসছে। ছেড়ে দে, এটা করার দরকার নেই। আচ্ছা নেক্সট হচ্ছে অথবা 2, NaCl এ SrCl2 ডোপিং করলে তার গঠনে কি পরিবর্তন ঘটে, এটা তো বইতে আছে। বইতে 2 নাম্বার 24 নাম্বার পেজে আছে সলিড স্টেটে। আচ্ছা বি এর অঙ্ক শোন, 1000 গ্রাম জলে 30 গ্রাম সুক্রোজ আর 120 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, 1000 গ্রাম জলে 30 গ্রাম সুক্রোজ ও 120 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলনের লিন তাপ, খুব ভালো কথা, কাজে লাগবে কিনা আমি জানি না। আমাকে বার করতে হবে দ্রবণটির হিমাঙ্ক। আচ্ছা আমার কাছে ফর্মুলা কি আছে, ডেল্টা টি এফ ইকুয়ালস টু কে এফ এর ভ্যালু দেয়নি না, ও ভাই কে এফ এর ভ্যালু দেয়নি, এরকম তোকে দেবে না, কে এফ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা কে এফ এর ফর্মুলা কোথায় আছে, বইয়ের মধ্যে বার কর, এরকম দেবে না, কে এফ এর ভ্যালু ক্যালকুলেট করে তোকে দেবে না, বই বার কর, সলিউশন চ্যাপ্টার। টেস্ট পেপার সলভ করেছিস তিয়াশা আর নিশা? দেখ 2.13.2 সলিউশনের মধ্যে বার কর, 2.13.2 2.13.2 দেখতে পাচ্ছিস? ওর মধ্যে একটা লেখা আছে কে এফ ইকুয়ালস টু আর ইন্টু টি এফ স্কোয়ার বাই 1000 ইন্টু এল এফ। ওইটা হচ্ছে বেসিক্যালি কে এফ বার করার ফর্মুলা। ওখান থেকে তুই কে এফ বার করবি, এল এফ হচ্ছে দেখ লিন তাপ দেওয়া আছে,
এই অঙ্ক তোকে করতে হবে না, কেএফ এর ভ্যালু ক্যালকুলেট করে আসে না উচ্চ মাধ্যমিক। তো ব্যাপারটা বুঝতে পেরেছিস, পাওয়া গেছে খুঁজে। কেএফ ইকুয়ালস টু, চাইলে এবার তুই মুখস্থ করতে পারিস এই ফর্মুলা, RTF স্কোয়ার বাই 1000 LF। তাহলে তোকে এখান থেকে বার করতে হবে কেএফ, তারপর ওখানে বসাবি, কেএফ এর ভ্যালু বেরিয়ে গেল, কেএফ এর ভ্যালু বেরোলো তো। আচ্ছা এইবারে দেখ, এইবার তারপরে কি করব, আমার কাছে ফর্মুলা আছে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি। কেএফ এর ভ্যালু পেয়ে গেলাম, মোলালিটি বার করব। মোলালিটি মানে কি, বেসিক্যালি মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ঠিক আছে, মোল অফ সলিউট কত হবে, টোটাল মোল অফ সলিউট কত হবে ভাই করি, 30 গ্রাম সুক্রোজ। তাহলে মাস গিভেন হচ্ছে 30 গ্রাম ডিভাইডেড বাই সুক্রোজের মোলার মাস দেওয়া আছে, দেওয়া নেই, করবো, বার করবো। C12H22O11, এটা সুক্রোজের মোল বেরোলো, প্লাস কার মোল বার করবো, গ্লুকোজের মাস দেওয়া আছে 120 গ্রাম ডিভাইডেড বাই 180। তাহলে দুটোর মোল আমি যোগ করলাম, পেয়ে গেলাম হচ্ছে টোটাল মোল। বোঝা গেছে, টোটাল মোল পেলাম ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট হচ্ছে কত, 1000 গ্রাম মানে 1 কেজি। ওকে, বোঝা গেছে। তাহলে আমি মোল বাই টোটাল মাস করলাম, বেরিয়ে গেল মোলালিটি। কেএফ বার করলাম ফর্মুলা অ্যাপ্লাই করে, ওখান থেকে বার করলাম ডেল্টা টিএফ। তোকে বার করতে বলেছে কি, দ্রবণটার হিমাঙ্ক। তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু বেরিয়ে গেল, ডেল্টা টিএফ ইকুয়ালস টু আমার কি হয় ভাই, TF0 মাইনাস TF প্রাইম, বা TF ইনিশিয়াল মাইনাস TF ফাইনাল, তাই তো। TF0 এর ভ্যালু আমি জানি কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। ওখান থেকে বার করবো যে TFI, বুঝতে পেরেছিস, এটা বোঝা গেছে। আচ্ছা তারপর সি এর এক, এক্স্যাক্টলি সি এর এক চলে যা হচ্ছে পেজ নাম্বার বার কর, ইলেকট্রোকেমিস্ট্রি 139 এক্সাম্পল 6। ইলেকট্রোকেমিস্ট্রি বার কর, পেজ নাম্বার 139 এক্সাম্পল 6। তুই ইলেকট্রোকেমিস্ট্রি বার কর, তোকে বলছি কত পয়েন্ট কত। 139 এক্সাম্পল 6, একটু সহৃদয় ব্যক্তিরা বলে দিবি কত পয়েন্ট কত বন্ধুদের। আচ্ছা তুই বার কর হচ্ছে 3.12 বার কর, 3.12 বার কর ইলেকট্রোকেমিস্ট্রিতে 3.12। 3.12 এর মধ্যে 3.12 এর আগে কি এক্সাম্পল আছে, এক্সাম্পলের মধ্যে দেখ তো কোথাও আছে কিনা, ওই যে সেম টাইপের কোশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0.3 ভোল্ট, কোশ্চেন নাম্বার 6 হয়তো হবে। PtH2 180 mH2SO4 পেয়েছে একটা অঙ্ক, পাওয়া গেছে। আচ্ছা এটা করব, কি করব, তুই আপাতত অঙ্কর দিকে থাক, আমি আর অঙ্কটা করছি না, একইভাবেই তো বার করব। তোকে বলেছে দ্রবণের পিএইচ কত। আচ্ছা পিএইচ ইকুয়ালস টু কি, ফর্মুলা কি হয়, ক্লাস 11-এ পড়েছিলাম, মাইনাস লগ বেস 10 থার্ড ব্র্যাকেটের মধ্যে কনসেন্ট্রেশন অফ H প্লাস। অঙ্কটার দিকে তাকিয়ে থাক, কীভাবে করব দেখ। তোকে বলে দিয়েছে হচ্ছে অর্ধকোষ মানে হাফ সেলের ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা অর্ধকোষের রিয়াকশানটা কি হচ্ছে, রিয়াকশানটা ফার্স্টের লাইনে লিখেছে। রিয়াকশানটা কীভাবে বুঝছি, আমাকে দেখ যেটা রিপ্রেজেন্ট করা আছে তার বেসিসেই কিন্তু রিয়াকশানটা লিখছি, H2H2SO4। আচ্ছা অর্ধকোষের বিজারণ বিক্রিয়া লিখলাম। আমাকে তো দেখ বিজারণ বিভবের ভ্যালু, আমি তো বিজারণ বিভবের ভ্যালু দিয়েছে তাই না, -0.3। তাহলে আমাকে বিজারণ রিয়াকশান লিখতে হবে। ওকে বুঝতে পেরেছিস, ফার্স্ট স্টেপ আমি লিখছি বিজারণ রিয়াকশান, রিডাকশান রিয়াকশানটা কি হচ্ছে দেখ, সেল রিপ্রেজেন্টেশন থেকে বুঝতে পারছি H2 আর H2SO4 এর মধ্যে খেলা চলছে। H2SO4 মানে হচ্ছে বেসিক্যালি H প্লাস, আর H2 মানে তো নিউট্রাল H2, বুঝতে পেরেছিস। তাহলে বিজারণ রিয়াকশান লিখলাম, সিম্পলি লিখলাম দেখ H প্লাস থেকে আমার ফর্মুলা H2, ব্যালেন্স করব, H প্লাস আছে বাঁ দিকে, ডান দিকে আছে H2, তাহলে ডান দিকে 2 আছে, বাঁ দিকে আনলাম 2H প্লাস, তাহলে 2H প্লাস আর ডান দিকে আছে আমার H2। এবার ইলেকট্রনের খেলা খেলতে হবে, রিডাকশন মানে বাঁ দিকে দুখানা ইলেকট্রন অ্যাড করলাম, তাহলে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন আমার হলো হচ্ছে কি H2, বোঝা গেল। H প্লাস কোথা থেকে আসছে, H2SO4, H2SO4 হচ্ছে অ্যাকোয়াস, ওই জন্য H প্লাসের ব্র্যাকেটে দেখ আমার অ্যাকোয়াস লেখা আছে। H2 হচ্ছে আমার গ্যাস ফর্ম হচ্ছে, ওই জন্য ব্র্যাকেটে G। এগুলো বলেছিলাম না, এগুলো লেখার সময় সেল রিয়াকশন লেখার সময় এগুলো লিখতে বলেছিলাম ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এইবারে আমাকে বার করতে হবে কি দেখ, নান্স ইকুয়েশন। এখন প্রশ্ন তোর মনে জাগতে পারে নান্স ইকুয়েশন কেন ইউজ করছি, নান্স ইকুয়েশন তো করতে হবে কারণ তোকে বলে দিয়েছে বিজারণ বিভবের ভ্যালু -0.3। স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই যে কাপেলটা দেওয়া আছে না H2SO4, এটার ভ্যালু কত হতো বলতো, 0। স্ট্যান্ডার্ড কন্ডিশনে 0 হতো, কারণ H প্লাস H2 এর ভ্যালু 0 ধরে নিই, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মাঝখানে বসে থাকে, ওর হচ্ছে 0, তাই না। তাহলে যেহেতু -0.3 বলেছে ওই জন্য নান্স ইকুয়েশন অ্যাপ্লাই করলাম, E সেল ইকুয়ালস টু E0 সেল -0.059/2 লগ
এইবারে দেখ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হয়। প্রোডাক্ট হচ্ছে আমার গ্যাস, H2 গ্যাস ইকুয়েশনে দেখতে পাচ্ছি। ওই যে গ্যাসের জন্য আমি কি ইউজ করি, পার্শিয়াল প্রেশার। গ্যাসের জন্য ইউজ করি কি, পার্শিয়াল প্রেশার। ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল স্টেটস অফ ম্যাটার, সেখানে দেখেছিলাম গ্যাসের কনসেন্ট্রেশনকে পার্শিয়াল প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কেন পারি, কারণ তোর কাছে একটা ইকুয়েশন আছে পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি ইকুয়ালস টু যদি এনআরটি হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে আমি লিখতে পারি পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি। এন বাই ভি মানে কি, মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম মানে কনসেন্ট্রেশন, তার মানে পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি লিখতে পারি। এবারে দেখ আর হচ্ছে আমার কনস্ট্যান্ট, টি একটা পার্টিকুলার টেম্পারেচারে কনস্ট্যান্ট, তার মানে পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি। যদি আর আর টিকে আমি তুলে দিই তাহলে আমার কী হবে বলতো, পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন বাই ভি, সরল সমানুপাতিক এন বাই ভি, বুঝতে পেরেছিস? তার মানে প্রেশার আর গাঢ়ত্ব হচ্ছে আমার সরল সমানুপাতিক, ওই জন্য আমি গ্যাস থাকলে আমি পার্শিয়াল প্রেশার ইউজ করছি। তাহলে পার্শিয়াল প্রেশার অফ H2 হয়ে গেল ডিভাইডেড বাই H প্লাসের গাঢ়ত্ব, তো এবার করছি ওটা। এইবারে পার্শিয়াল প্রেশার অফ H2 ভ্যালুটা কত বলে দিয়েছে দেখ 1, তারপরে ভ্যালুগুলো বসালাম, তারপর তো বুঝতেই পারলি, ঠিক আছে? ক্লিয়ার? ওখান থেকে করলাম হচ্ছে, বোঝা গেছে? এটা আর কিছু বলার নেই আমার এখান থেকে। নেক্সট কোশ্চেন এখান থেকে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট, হচ্ছে কোশ্চেন নাম্বার EA2 ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ K2Cr2O7 ইন অ্যাসিডিক মিডিয়াম। ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ K2Cr2O7 ইন অ্যাসিডিক মিডিয়াম। এটা চলে যায় ডি অ্যান্ড ডে ব্লক বার কর। ডি অ্যান্ড ডে ব্লকে, এটা পুরোনো বইতে পেজ নাম্বার 479, তুই বার কর ডি অ্যান্ড ডে ব্লক। ডি অ্যান্ড ডে ব্লকে K2Cr2O7 এর যে রিয়াকশানগুলো আছে ওখানে চলে যায়। এটা তো প্র্যাকটিক্যালেরও কোশ্চেন বেসিক্যালি। ডি অ্যান্ড ডে ব্লকে K2Cr2O7 এর যে রিয়াকশানগুলো আছে ওখানে চলে যা, গিয়ে দেখ কোথাও একটা লেখা আছে K2Cr2O7 এর অ্যাসিডিক মিডিয়ামে ইকুইভ্যালেন্ট ওয়েট সামথিং বাই 6 আছে না? এটা দেখ ইকুয়েশন দেওয়া আছে Cr2O7 - 2 + 14H + সামথিং বা 6H + কিছু একটা দেওয়া আছে। ইকুয়েশন পাওয়া গেছে, খুঁজে পেয়েছিস? দেয়ারফর ইকুইভ্যালেন্ট ওয়েট করে দেখ লেখা আছে, ওটা ওয়েট বাই 6 দেওয়া আছে না? ঠিক আছে, তোর প্র্যাকটিক্যালে এই কোশ্চেন তোকে জিজ্ঞেস করেছিল হয়তো, KM এর ওপরে জিজ্ঞেস করেছিল। পাওয়া গেছে খুঁজে? তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কোথায় হলো পেয়েছিস? অ্যাসিডিক মিডিয়ামে K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট, বুঝা গেছে? তাহলে ইকুয়েশনটা আমাকে মনে রাখতে হবে, কিন্তু কালকেও আমি গ্রুপে পাঠিয়েছিলাম না একটা, এই কোশ্চেনটা ইংলিশ ভার্সনে পাঠিয়েছিলাম গ্রুপে, দেখি পাঠানো আছে একটা, এই কোশ্চেনটা পাঠিয়েছিলাম। না না, এটা ফ্যারাডের রেসপেক্টে পাঠিয়েছিলাম কালকে, ঠিক আছে চল। এফ এর এক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে C6H5Cl এবং CH3CH2Cl এর মধ্যে কোনটি বেশি সক্রিয় এবং কেন? ফর SN2 রিয়াকশন, সরি বলেছে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য এদের দুজনের মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ? C6H5Cl মানে হচ্ছে ক্লোরোবেনজিন, আর CH3CH2Cl মানে হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটা CH3CH2Cl, এদের দুজনের মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ? সাবস্টিটিউশন রিয়াকশন বলতো কোনটা হবে? সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কোনটা বেশি অ্যাক্টিভ? এদের সাবস্টিটিউশন SN1 SN2 বলেনি, কোনটা হবে? সেকেন্ডটা হবে অবভিয়াসলি। কেন হবে সেকেন্ডটা? তার কারণ দেখি, এখানে ফার্স্ট অফ অল SN2 রিঅ্যাকশন হবে না। SN2 রিঅ্যাকশন হবে না কারণ এই কিছুদিন আগে করতাম না এগুলো ডিসকাস। SN2 রিঅ্যাকশন হবে না কারণ তার কারণ এখানে পাই ইলেকট্রন ক্লাউড আছে, পিছন থেকে অ্যাটাক করতে পারবে না নিউক্লিওফাইল, তাহলে SN2 মানে এটা কম। এটা তো 2 ডিগ্রি, 2 ডিগ্রিতে দেখ SN2 তো মাঝখানে বসে থাকে, অবভিয়াসলি এটা হবে এদিক থেকে। সরি এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, হ্যাঁ 1 ডিগ্রি, তো SN2 দেবে। SN1 এর রেসপেক্টে যদি ভাবি তাহলে আমার দেখ কি বলেছিলাম মনে পড়ে? এগুলো খাতায় লিখে রেখেছিস। এই কার্বোক্যাটায়ন আমার কখনোই স্টেবল হয় না, তাহলে এই কার্বোক্যাটায়ন ফর্ম হবে না। আর এখানে আমার তো ভাই Cl বেরিয়ে গিয়ে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, কিন্তু এর থেকে তো বেশি স্টেবল, এটা তো আমার স্টেবলই না। হ্যাঁ হ্যাঁ, তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এর মধ্যে কোনটি বেশি সক্রিয়, মানে কোনটা বেশি অ্যাক্টিভ? যেটা বেশি স্থায়ী সেটা কম সক্রিয় হয়। হ্যাঁ, তো ওটা বেশি স্থায়ী হলে ওটা কম সক্রিয় হয়। তোকে বলেছে দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ? বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ, ঠিক আছে, কোনটা বেশি অ্যাক্টিভ মানে বিক্রিয়ার জন্য অ্যাক্টিভ? সক্রিয়তা কম থাকে না, কোনটা বেশি অ্যাক্টিভ বুঝতে পেরেছিস? কোনটা মানে এটা কিন্তু এই কনসেপ্টই যাবে। তোকে যদি বলে না 5-6টা রিয়াকশন 5-6টা রিয়েজেন্ট দিয়ে যে কোনটা বেশি এর মধ্যে অ্যাক্টিভ, কোনটা বেশি অ্যাক্টিভ হবে?
যে ফার্স্ট রিয়াকশন করবে। স্টেবিলিটি অর্ডারটা লিখতে স্টেবিলিটির অর্ডারের সাথে এখানে এখন তো ক্লোরোবেনজিন আর CH3CH2Cl দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? স্টেবল হবে যদি এসএন2 হয়। না আমি তো রিয়াকশনের কথা এবার বলছি না, তো দুজনের মধ্যে কোনটা বেশি স্টেবল, ক্লোরোবেনজিন নাকি CH3CH2Cl? ক্লোরোবেনজিনের স্টেবিলিটি বেশি, রেজোনেন্স আছে, ডাবল বন্ড ক্যারেক্টার জেনারেট করছে, এটা স্টেবিলিটি কিন্তু ওর থেকে কম। এবার যে কম স্টেবল ও আগে রিয়াকশন করে ফেলবে, যে ছুটোছুটি করছে আগে রিয়াকশনটা করবে বেসিক্যালি। সেগুলো তো এবার এনার্জি ভ্যালু আছে, তুই ওইভাবে ভাবিস না, তুই সিম্পলি ভাব রিয়াকশনের রেট তো এটার ফার্স্ট হলো, ঠিক আছে? তাহলে রিয়াকশনের রেট বোঝা গেছে কার ফার্স্ট। কোথায় পাবি এই ধরনের অ্যান্সার? হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের চ্যাপ্টারের পিছন দিকে দেখবি এই ধরনের অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, দুজনের মধ্যে কে SN2 দেবে কে SN1 দেবে, সেগুলো বাড়িতে পারে একটু দেখবি, মলিকিউল নিয়ে খেলবি এবার একটু, ঠিক আছে? এটা বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমার আমি বলছি, বল কত নম্বর আছে এরপরে? কত অথবা 2? আচ্ছা ওটাই বলছি, জি এর অথবা 2, বাকিদের তো কারোর ডাউট নেই, তাহলে বাকিরা এবার অ্যান্সার দেবে। বল নিশা, জি এর অথবা 2, তো ডাউট নেই এটা নিয়ে। কোথায় গেছিস? 4 জি এর অথবা 2, ডাউট নেই তো এটা নিয়ে। গাঢ় H2SO4 না, শোন এটা তোকে বলেছে কোশ্চেনটা, শোন তোকে বলছে কি মিথাইল অ্যালকোহলকে একটা মাত্র কেমিক্যাল রিয়াকশন দ্বারা কিভাবে আইডেন্টিফাই করবি, বুঝতে পেরেছিস? আইডেন্টিফিকেশন টেস্ট ফর মিথানল। না না লুকাসে তো যাবেই না, ও তো 1 ডিগ্রি। মিথাইল অ্যালকোহল কথা এবার শোন আমি একটু বলি, মিথাইল অ্যালকোহলের আইডেন্টিফিকেশন টেস্ট কোন রিয়াকশন? এটা হচ্ছে বেসিক্যালি অয়েল অফ উইন্টারগ্রিনের প্রিপারেশন। অয়েল অফ উইন্টারগ্রিন হচ্ছে বেসিক্যালি আয়োডেক্সের স্মেল ছিল না, অয়েল অফ উইন্টারগ্রিনের আয়োডেক্সের স্মেল। তাহলে কি করব, এটার আইডেন্টিফিকেশন টেস্ট হবে কি, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে মিথানলের রিয়াকশন করব ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্ট হবে হচ্ছে কি আমার অয়েল অফ উইন্টারগ্রিন। কিসের স্মেল হয় বলতো? আয়োডেক্সের স্মেল, তাই না? অয়েল অফ উইন্টারগ্রিন আয়োডেক্সের স্মেল তো পড়ছে মনে, পড়লো মনে? কোথায় আছে? পেজ নাম্বার বার করবি 664।